আমার শ্বশুর আমাকে 80 কোটি টাকা দিতে চেয়েছিলেন যাতে আমি তার ছেলের জীবন থেকে চলে যাই, কিন্তু তিনি এটা জানতেন না যে আমার গর্ভে বড় হচ্ছে এই বংশের যমজ উত্তরাধিকারী। টেবিলের উপর চেকটা আমার দিকে এগিয়ে দিলেন আমার শ্বশুর। মনে হচ্ছিল তিনি কোনো ভুল সংশোধনের জন্য দাম মেটাচ্ছেন। বরফ শীতল গলায় তিনি বললেন, 80 কোটি টাকা এখানে। আজ রাতে আয়ান যখন লন্ডনের ফ্লাইট থেকে নামবে তার আগেই তুমি এই শহর ছেড়ে চলে যাবে। নীল কালিতে লেখা শূন্যগুলোর দিকে তাকিয়ে রইলাম আমি। কতগুলো শূন্য, কত গভীর নীরবতা। আমরা বসেছিলাম গুলশানে সেই বিশাল ডুপ্লেক্স বাড়ির একটা স্টাডি রুমে, যেখানে প্রতিটি আসবাবপত্রের দাম ছিল সাধারণ মানুষের সারা জীবনের আয়ের চেয়েও বেশি। চৌধুরী সাহেব জানালা পাশেই দাঁড়িয়েছিলেন। ঢাকা শহরের জ্যাম আর ব্যস্ততা দেখা যাচ্ছে। ভয়েস অ্যান্ড ভিডিও, জান্নাত স্টোরি। তখন তিনি এতটাই শান্ত ছিলেন যেন তিনি কোনো মেয়ের জীবন বেচা কেনা করছেন না, সাধারণ কোনো ব্যবসায়িক চুক্তি করছেন। তারপর তিনি বললেন, রাইসা, তুমি এই পরিবারের যোগ্য নও। আমার ছেলের জন্য ওর সমপর্যায়ের জীবনসঙ্গী প্রয়োজন, কোনো মধ্যবিত্ত স্কুল শিক্ষিকা নয়, যে কিনা ভুল করে আমাদের বংশের নামের প্রেমে পড়ে গেছে। আমি আমার হ্যান্ডব্যাগটা জোরে চেপে ধরলাম। ব্যাগের ভেতরে ছিল সেই ল্যাব রিপোর্টটা, যা আমি কখনো কাউকেই দেখাইনি, এমনকি আয়ান কেউ না। আজ সকালে নিশ্চিত হয়েছি যে গত সপ্তাহ ধরে আমার শরীর যা জানান দিচ্ছিল সেটা সত্যি। আমি মা হতে চলেছি, কিন্তু চৌধুরী সাহেব এটা জানতেন না। আর যদিও জানতেন, হয়তোবা তিনি আরো নিষ্ঠুর হতেন। আমি বললাম, আয়ান আর আমার কথা বলার অধিকার আছে। বৃদ্ধ তখন হাহাকার করে হাসলেন, বললেন, আয়ান সেটাই করবে যা এই বংশের সম্মানের জন্য ভালো হয়, আর সে বরাবর তাই করেছে। অপমানের চেয়েও এই কথাটা আমাকে বেশি কষ্ট দিল, কারণ মনের এক কোণে আমিও জানতাম এটাই সত্যি। আয়ান যখন আমার সাথে একান্তে থাকতো তখন সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু তার বাবার সামনে দাঁড়ালে সে যেন কোনো অন্য মানুষ হয়ে যেত। একদমই ছোট, একদম নিস্তেজ। যে পুরুষ আড়ালে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, সে সবার সামনে আমাকে রক্ষা করার সাহসটুকুও পায় না। টেবিলের উপর ডিভোর্স পেপারটা আগে থেকেই তৈরি ছিল। সেই কাগজ অনুযায়ী সেখানে লেখা ছিল, আমি মেনে নিচ্ছি যে এই বিয়েটা একটা বড় ভুল ছিল। আমি কিছুই দাবি করব না, কোনোদিন ফিরেও আসবো না, এবং চৌধুরী পরিবার থেকে চিরতরে চলে যাব। তারপর তিনি আদেশ দিলেন, সই করো এখানে, নইলে কাল সকালে পুরো ঢাকা শহর জানবে তুমি শুধুমাত্র টাকার লোভে আমার ছেলেকে ফাঁসিয়েছিলে। এই কথাটা শুনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়েস এন্ড ভিডিও। আমি তাকে শান্ত গলায় জিজ্ঞাসা করলাম, আপনারা কি এইভাবেই শান্তি কেনেন? তিনি বললেন, না, এইভাবেই আমি বড় বড় সমস্যাগুলো আগেই মিটিয়ে ফেলি। না চাইতেই আমার হাতটা পেটের উপর চলে গেল। খুব সূক্ষ্ম একটা নড়াচড়া। তিনি খেয়াল করলেন না। আমি কলমটা তুলে নিলাম, আত্মসমর্পণের জন্য নয়, বরং আমি বুঝতে পেরেছিলাম যে এই আভিজাত্যের খাঁচায় আমার বা আমার সন্তানের জন্য কোনো ভালোবাসাই অবশিষ্ট নেই। বিয়ের পর থেকে এই প্রথম আমি আয়নের অপেক্ষায় থাকা বন্ধ করলাম। আমি সই করে দিলাম। চৌধুরী সাহেব বললেন, আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে। আমি চেকটা ভাঁজ করে ব্যাগে রাখলাম। তারপর তার চোখের দিকে তাকিয়ে বললাম, চুপ থাকাকে পরাজয় মনে করবেন না। সেই বিকেলে আমি সেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলাম, হাতে একটা ছোট সুটকেস, দুটো জামা, আর আমার সার্টিফিকেটগুলো, আর আমার মায়ের একটা বড় ছবি। কেউ আমাকে আটকায়নি। বাড়ির কাছের লোকগুলো মায়াবী চোখে আমার দিকে তাকিয়েছিল। আমার ননদ ফোন নিয়ে ব্যস্ত থাকার ভান করেছিল, আর আমার শাশুড়ি নিচে নেমে আসার কোনো প্রয়োজনই মনে করেননি। রাত 9টায় যখন আয়ন প্রাইভেট জেটে করে দেশে ফিরলেন, তখন আমি বনানীর একটা ক্লিনিক আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ভয়েস অ্যান্ড ভিডিও, জান্নাত স্টোরি। ডাক্তার আল্ট্রাসাউন্ডের প্রপটা একবার সরালেন, তারপর আবার সরালেন আমার পেটের উপর। তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন। আমি প্রায় শ্বাস বন্ধ করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ডাক্তার? তখন ডাক্তার স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিলেন আর বললেন, রাইসা, তোমার পেটে একটা বাচ্চা না, এখানে 4 জন, 4টা ছোট ছোট হার্টবিট দেখা যাচ্ছে। এই কথা শুনে আমার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হলো। আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক উত্তরের মতো পুরো রুম জুড়ে সেই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আমি যখন ক্লিনিক থেকে বের হলাম, আমার হাতে ছিল আল্ট্রাসাউন্ডের ছবি আর ব্যাগে সেই 80 কোটি টাকার চেকটা। বাইরের ঢাকা শহরটাকে তখন খুব বড় আর অচেনা মনে হচ্ছিল, কিন্তু একটা কথা ভেবে আমার চোখের জল ছাপিয়ে হাসি ফুটে উঠল। চৌধুরী পরিবার শুধু আমাকেই বের করে দেয়নি, তারা বের করে দিয়েছে তাদের সেই 4 উত্তরাধিকারীকে, যারা একদিন বড় হয়ে এই সদর দরজা দিয়েই ফিরে আসবে। সেই রাতে বনানীর ক্লিনিক থেকে বের হওয়ার সময় আমার হাতে কোনো জাদুর কাঠি ছিল না, ছিল কেবল 4টে প্রাণের স্পন্দন আর অপমানের সেই চেক। আমি জানতাম চৌধুরী বংশের এই টাকা আমার সন্তানদের জন্য দয়া নয়, বরং তাদের পাওনা। আমি ঢাকা ছেড়ে অনেক দূরে নিজের নতুন জগৎ তৈরি করার জন্য শপথ নিলাম। 7 বছর পর ঢাকা রেডিসন ব্লু হোটেলের হলরুমে আজ লোকের লোকারণ্য চৌধুরী গ্রুপের নতুন প্রজেক্টের উদ্বোধন হবে। বৃদ্ধ চৌধুরী সাহেব এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল, কিন্তু তার অহংকার আজও কমেনি। পাশে দাঁড়িয়ে আছেন আয়ান। এই 7 বছরে সে আরো গম্ভীর হয়েছে। তার চোখে এখন শুধু এক অদ্ভুত শূন্যতাই দেখা যাচ্ছিল। হঠাৎ হোটেলে প্রবেশ পথে শোরগোল পড়ে গেল। 4টে কালো রঙের মার্সিডিজ এসে থামলো। গাড়ি থেকে নামলো 4 জন ছোট ছোট ছেলে। প্রত্যেকের পরনে একই রকম নেভি ব্লু স্যুট, সাদা শার্ট, আর কপালে সেই পরিচিত চৌধুরী বংশের আভিজাত্য। তাদের মাঝখানে আমি, রাইসা চৌধুরী। আমার পরনে কালো জামদানি, মাথায় হিজাব, আর চোখে সেই আত্মবিশ্বাস যেটা আমি 7 বছর আগে ওই বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম। আমরা যখন হলরুমে ঢুকলাম, পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আয়নের হাতে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। চৌধুরী সাহেব থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন আর বললেন, রাইসা, তুমি এখানে কিভাবে? আর এই বাচ্চারা? আমি মৃদু হাসলাম আর বললাম, আমার বড় ছেলে, যে দেখতে ঠিক আয়নের মতো। সে এগিয়ে গিয়ে চৌধুরী সাহেবের মুখোমুখি দাঁড়ালো। তার চোখে ভয় নেই, আছে এক অদ্ভুত তেজ। আমি শান্ত গলায় বললাম, আপনি 80 কোটি টাকা দিয়ে যে সমস্যা মিটিয়ে ফেলতে চেয়েছিলেন, আল্লাহ তাকে 4 গুণ করে ফেরত পাঠিয়ে
দেখিয়েছেন। আলাপ করিয়ে দিই, ইমরান, আরিয়ান, ইসান আর আরাজ আপনার নাতিরা। পুরো অনুষ্ঠান স্থলে ক্যামেরাগুলো এখন আমার দিকে। আয়ান কাঁপতে কাঁপতে এগিয়ে এলো আর বলল, রাইসা, এরা আমার সন্তান, তুমি আমাকে বলনি কেন? আমি আয়ানের চোখের দিকে তাকালাম। যেখানে আমি একসময় আশ্রয় খুঁজতাম, আজ সেখানে শুধু ঘৃণাই দেখতে পেলাম। যিনি নিজের স্ত্রীকে জনসম্মুখে রক্ষা করতে পারেন না, তিনি আর 4 জন উত্তরাধিকারীকে রক্ষা করার ক্ষমতাও রাখেন না। আয়ান চৌধুরী সাহেব তখনও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি চিৎকার করে উঠলেন আর বললেন, এ হতে পারে না, তুমি নিশ্চয়ই কোনো চাল চালছো। আমি ব্যাগ থেকে সেই 7 বছর আগের চেকটা বের করলাম, এখনো ক্যাশ করা হয়নি সেটা। আমি চেকটা ছিঁড়ে তার পায়ের সামনে ফেলে দিলাম আর বললাম, আপনার 80 কোটি টাকা আমার বাচ্চাদের একটু ভালোবাসার চেয়েও কম দামি। এই 7 বছরে আমি